কলকাতার আশেপাশে যে এত সুন্দর মন্দির রয়েছে কেউ না এলে বুঝতেই পারবে না। খুবই শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে মন্দির, একদিনে শান্তিপ্রিয় জায়গার মধ্যে এটা বেস্ট। আর এই মন্দিরে বিনামূল্যে ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ানো হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি যাচ্ছি ব্রহ্মদত্ত ধাম। আর এই ব্রহ্মদত্ত ধাম কখন খোলা থাকে, কিভাবে তোমরা যাবে, ফ্রিতে কিভাবে প্রসাদ গ্রহণ করতে পারবে, সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করে দেখলে কিন্তু তোমরা অনেক জিনিসই মিস করে যাবে। আমি এখন আছি এক্সপ্লানেড মেট্রো স্টেশনে। এখান থেকে আমি হাওড়ার মেট্রো ধরে হাওড়া স্টেশনে গিয়ে ওখান থেকে বারুইপাড়া ট্রেন ধরবো। আর এখন আমি দিদির জন্য ওয়েট করছি। দিদি দমদম থেকে মেট্রো ধরেছে, এক্সপ্লানেড নামলে একসাথে দেখা করে যাব। দিদির সাথে দেখা হয়ে গেছে, এবার আমরা যাব নিজেদের গন্তব্যস্থলের দিকে। এই এক্সিলেটরের করে আমরা উপরের দিকে উঠব। এইভাবে মোট 3 বার এক্সিলেটর চেঞ্জ করে করে আমাদেরকে নিচের দিকে নামতে হবে। এই যে সবুজ কালারের যে পায়ের ছাপগুলো রয়েছে, এই পায়ের ছাপ ধরে ধরেই তোমাদেরকে নিচের দিকে নামতে হবে। তোমরা যদি বুঝতে না পারো তোমরা কাউকে জিজ্ঞাসাও করতে পারো, বলে দেবে। অনেক দিনের ইচ্ছে ছিল ব্রহ্মদত্ত ধামে যাব, কিন্তু সময়ের কারণে যাওয়া হয়নি। আর সুযোগ পেয়েছি তাই আর মিস করিনি। তাই ভাবলাম বেরোলাম যখন মেট্রো করেই হাওড়া যাব, যেহেতু হাওড়া মেট্রো স্টেশনটা আমার এখনও ঘুরে দেখা হয়নি। তাই ভাবলাম এই সুযোগ একদমই হাতছাড়া করা যাবে না। তাই এই গরমের মধ্যেও বেরিয়ে পড়লাম। এই এক্সিলেটারে করেই আমরা নামলাম। এখানেই আসবে আমাদের হাওড়া যাওয়ার মেট্রো। চারিদিকটা খুব সুন্দর কাঁচ দিয়ে ঘেরা। আমরা নর্মালি যেমন মেট্রো স্টেশনগুলোয় দেখি সব ফাঁকা ফাঁকা থাকে, এটা কিন্তু খুব সুন্দর কাঁচ দিয়ে ঘেরা। আর এটা করে বেশ ভালোই করেছে, নাহলে অনেক সময় কি হয় বাচ্চারা খেলতে গিয়ে পড়ে যায় বা কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে, সবের হাত থেকে কিন্তু এটা রেহাই পাওয়ার জন্য একদম বেস্ট। মেট্রো আমাদের চলে এসছে। আর মেট্রোটায় কিন্তু সেরকম একটা ভিড় নেই, যেটুকুনি মানুষ আছে এখানে কিন্তু প্রায় সব নেমে পড়বে। আর মেট্রোটা ফাঁকা হয়ে যাবে, তোমরা বসবার জায়গাও পেয়ে যাবে। আমরা উঠেই বসবার জায়গা পেয়ে গেছি। আর এক্সপ্লানেড থেকে হাওড়া মাত্র একটা স্টেশন, বেশিক্ষণ টাইমও লাগে না। এই সেই ব্লু লাইট, তার মানে আমরা গঙ্গার নিচ দিয়েই যাচ্ছি। কিছুদিন আগে যখন হাওড়ার মেট্রোটা উদ্বোধন হয় তখন অনেক মানুষ এইখানকার ভিডিও বানিয়েছিল। আর ঠিক এই টাইমটাই খুব জোরে চিৎকার করে উঠেছিল বাইরের দিকে তাকিয়ে। আমি ভেবেছিলাম হয়তো কিছু দেখতে পেয়েছে তাই চেঁচামেচি করেছে, কিন্তু আজকে নিজে গিয়ে দেখলাম বাইরে কিছু নাই, শুধু নীল লাইট। আর বাইরের দিকে তাকালে নিজের মুখখানি দেখতে পাইবে, আর কিছু নাই। ব্লু লাইট দেখতে দেখতে চলে এলাম হাওড়া মেট্রো স্টেশনে। হাওড়া মেট্রো স্টেশনটা কিন্তু বেশ সুন্দর করেছে, চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝকঝক করছে। আমরা এখন বাইরের দিকে বেরিয়ে আসছি হাওড়া স্টেশনের দিকে, যেহেতু আমাদের হাওড়া থেকে বারুইপাড়া ট্রেন ধরতে হবে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের দিকে। আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের সামনের দিকটা। আমার টিকিট কাটা ছিল, দিদির টিকিটটা কাটা ছিল না, টিকিটটা কাটবে বলে তাই যাচ্ছি। হাওড়া থেকে বারুইপাড়া পর্যন্ত ট্রেনের টিকিট নিল 10 টাকা করে। আর আমরা যাচ্ছি হাওড়া থেকে বর্ধমান লোকালে। ট্রেনটা যেহেতু অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে আর টাইমও হয়ে গেছে ছাড়বার, সেজন্য তাড়াহুড়ো করে যাচ্ছি। তাও দিদি একবার কনফার্ম হয়ে নিচ্ছে যে এটা বারুইপাড়া দাঁড়াবে কিনা। যা গরম পড়েছে, ট্রেন থেকে দুটো পেপসি কিনে নিয়েছি। দুজনে খেতে খেতে চলে যাব বারুইপাড়া স্টেশন পর্যন্ত। আর ট্রেন এখন আমাদের ছেড়েও দিয়েছে। নেমে গেছি আমরা বারুইপাড়া স্টেশনে। স্টেশনটা কিন্তু বেশ বড়, তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। বারুইপাড়া নেমে এখান থেকে লাইন ক্রস করে তোমাদেরকে ওই দিকে যেতে হবে। তোমরা যখন লাইন ক্রস করবে অবশ্যই তোমরা দুই দিকে দেখে লাইন ক্রস করবে। লাইন ক্রস করে ওই দিকে গেলেই দেখবে অটো স্ট্যান্ড। এই অটোগুলোই হাঁকাহাঁকি করবে মন্দির যাওয়ার জন্য। এই অটোতে তোমাদের ভাড়া নেবে জনপ্রতি 15 টাকা করে।
আর তোমাদের যেতে সময় লাগবে 15 মিনিট। আর তোমরা যদি অটো রিজার্ভ করে যেতে চাও তাহলে তার ভাড়া নেবে 100 টাকা। আমি জানতাম এই মন্দিরে ভোগ খাওয়ার জন্য কোনো টোকেন সিস্টেম নেই, কিন্তু এখন করে নতুন নিয়ম করেছে টোকেন কালেক্ট করতে হবে। আর টোকেন নেওয়ার জন্য কিন্তু কোনো পয়সা দিতে লাগবে না। এখানকার এক বাসিন্দার কাছ থেকেই এই সম্পর্কে কিছু জানতে পারলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। শোনো ভালো করে, তাহলে বুঝতে পারবে। সোজা মন্দিরে উঠে যাবেন, পাখনায় বসে গেছে, পাখনাটা একটু শুনবেন, আর ওরা যে ওই বোঁদে প্রসাদটা দেবে ওই ওর সঙ্গে একটা করে টোকেন দিয়ে দেবে। আচ্ছা জানা থাকলো। অটোতে আসলে তোমাদের এই মোড়েই নামিয়ে দেবে। সামনে রাস্তাটা ক্রস করে গেলেই এখানে দেখো লেখা আছে ব্রহ্মদত্ত ধাম। এই রাস্তা দিয়েই তোমাদেরকে মন্দিরে যেতে হবে। দুদিকে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এবারে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদাহ থেকে আসো তাহলে শিয়ালদা থেকে বারুইপাড়া লোকাল ধরবে, আর শিয়ালদা থেকে বারুইপাড়া লোকাল দিনে 2টো। সেটা যদি তোমরা না পাও তাহলে শিয়ালদাহ থেকে তোমরা ডানকুনি লোকালও ধরতে পারো। ডানকুনিতে নেমে তোমাদেরকে ট্রেন আবার চেঞ্জ করতে হবে, ওখান থেকে ট্রেন চেঞ্জ করে তোমাদের বারুইপাড়া ট্রেনে উঠতে হবে। আর তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাও আসতে পারো, হাওড়া থেকে আসলেও খুব সোজা হয়। হাওড়া থেকে তোমাদেরকে বর্ধমান লোকাল বা বারুইপাড়া লোকাল ধরতে হবে, তাহলে তোমরা চলে আসতে পারবে বারুইপাড়া স্টেশনে। মন্দিরের কাছাকাছি এগিয়ে আসতে দেখলাম একটা বাস দাঁড় করানো আছে। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসে, অনেকেও বাস রিজার্ভ করেও আসে, সেই জন্য হয়তো এখানে একটা বাস দাঁড় করানো আছে। আর এখানে কিন্তু পার্কিংয়ের জন্য কোনো সমস্যা হবে না, অনেকটা বড় জায়গা, তোমরা গাড়ি ভালো মতো পার্কিং করতে পারবে। আর এখানে পার্কিংয়ের জন্য কিন্তু কোনো চার্জ লাগবে না। আর আগে কিন্তু এই জায়গাগুলোয় এত দোকানপাট বসতো না, এখন কিন্তু বেশ ভালো দোকানপাট বসে। আর কিছু দোকান দেখো বন্ধও আছে, হয়তো বিকেলের দিকটা করে খুলবে। আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 12টা 25 মতো বেজে গেছিলো, আর প্রার্থনা শুরুও হয়ে গেছে, হালকা হালকা শোনাও যাচ্ছে। আর মন্দিরটা তোমরা একবার দেখো কতটা বড় আর কতটা এলাকা জুড়ে মন্দিরটা। ফাইনালি আমি মন্দিরের সামনে চলে এসেছি, আর মন্দিরের আকার আয়তন খুবই বড়, আর মন্দিরটা এত সুন্দর রং করা, চোখে লাগার মতো। মন্দিরের 2 সাইডে এরকম ছোট ছোট ঝাউ গাছ লাগানো রয়েছে, আর মাঝখান দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা, সব মিলিয়ে খুব সুন্দর দেখতে লাগছে। মন্দিরের গেটটা দেখো কত বড়, আর মানুষগুলো দেখো কত ছোট লাগছে। তাহলে যদি আমি আরও সামনে গিয়ে ভিডিওটা করি তাহলে গেটটা আরও কত বড় লাগবে। মন্দিরের সামনে কিন্তু এরকম খাওয়ার জলের কলের সুব্যবস্থাও রয়েছে, আর এই সাইডে রয়েছে পুজোর জিনিসপত্রের দোকান, এখান থেকে তোমরা প্রসাদ কিনে পুজো দিতে পারবে। হুগলি জেলার বনমালীপুরে গড়ে উঠেছে এই মন্দিরটি। প্রায় 15 বিঘা জমির উপর তৈরি হয়েছে এই মন্দিরটি। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই সামনে রয়েছে মূল মন্দির। মন্দিরের কাছে আস্তে আস্তে আমাদের প্রায় 12:30টা বেজে গেছিলো, তাই তাড়াতাড়ি করে আমরা মূল মন্দিরের দিকেই যাচ্ছিলাম, কারণ মন্দিরে আমাদের পুজো দেওয়ারও ছিল, আর মন্দিরের নামগানও শুরু হয়ে গেছে, সেটাও দেখবার ছিল। সেই জন্য এখানে জুতো খুলে তোমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো, এখানে জুতো চুরি হওয়ার কোনো ভয় নেই, তাই নিঃসন্দেহে তোমরা ভিতরে যেতে পারবে। অনেকগুলি সিঁড়ি পার করে উঠে মূল মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই ভিতরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই মন্দিরের ভিতরে এখনো পর্যন্ত অনেক কাজ চলছে। কিছুটা দূরে এগোতেই চোখে পড়বে মন্দিরের গর্ভগৃহের দিকে মুখ করে থাকা একটি শ্বেতকচ্ছপ। সম্ভবত বিষ্ণুর যে কচ্ছপ অবতার সেটাই এখানে বোঝানো হয়েছে। এই শ্বেতকচ্ছপের প্রণাম নিয়ে আমরা সামনের দিকে এগোবো। তারপর আরেকটু এগোতেই চোখে পড়বে হোমকুণ্ড। এখানে নানা উৎসবের সময় যজ্ঞ হয়ে থাকে। যজ্ঞাগারের সামনেই রয়েছে মন্দিরের মূল দেবতা দত্তাত্রেয়া বা দত্তগুরু, একই দেহে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা পুজো দেবো বলে সামনের দিকে এগিয়ে এসেছি, আর এখানে দেখো কত মানুষের ভিড় এখানে জমেছে। এখন তাও তো কম, এরপরে নাকি আরও ভিড় হয়। ঠাকুরের একদম সামনেই আমি চলে এসেছি, এসেই প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে প্রথমে আমাকে একটা চন্দনের ফোঁটা দিয়েছে, তারপরে নকুলদানা আর মিষ্টি প্রসাদ হিসেবে দিয়েছে। দিদি এখানে পুজো দেবে বলে ঠাকুরের ফল মিষ্টি সব বার করছে। আমরা বাড়ি থেকে এই 5 রকম ফল আর মিষ্টি এনেছিলাম,
কারণ এখানে কি পাবো না পাবো সেই ভেবে। দত্তগুরুর 6টা হাত, একটি হাতে আছে পদ্ম, একটি হাতে আছে ডুগডুগি, একটি হাতে আছে শঙ্খ, একটি হাতে আছে গদা, আরেকটি হাতে রয়েছে একটি পাত্র, আর একটা হাত দিয়ে তিনি আশীর্বাদ করছেন। গর্ভগৃহের সামনেই রয়েছে মহারাজ সদ্গুরু নারায়ণের বিগ্রহ। এখানে তোমরা নাম করতে বলে খুব সুন্দর করে পুজো দিতে পারবে। দত্তগুরুর সামনে রয়েছে নাগ দেবতা, এখানে নাগ দেবতাকেও পুজো করা হয়। মন্দিরের ভিতরটা এতটাই বড় যে এখানে 700-800 জনের বেশি মানুষ একসাথে বসে প্রার্থনা করতে পারবে। চলো এই মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখি। এখানে পুজো দেওয়ার সময়, ভোগ বিতরণের সময় আর আরতির সময় এগুলো সব সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে। মহারাজ সদ্গুরু নারায়ণজি ও তার শিষ্যরা ঠিক করেন যে ভারতবর্ষে 4টি জায়গায় 4টি ধাম তৈরি করবেন। সেই উদ্যোগে প্রথম ধামটি স্থাপিত হয় মধ্যপ্রদেশে, যার নাম শিবদত্ত ধাম। দ্বিতীয়টি স্থাপিত হয় তামিলনাড়ুর কন্যাকুমারীতে, যার নাম অনুসয়া দত্ত ধাম। এবং তৃতীয়টি হলো আমাদের কলকাতায়, যার নাম ব্রহ্মদত্ত ধাম। চতুর্থ এখনও কমপ্লিট হয়নি, যেটা হলো উত্তরাখণ্ডের অত্রিদত্ত ধাম। আমি আর দিদি দুজনেই বসে পড়েছি ঠাকুরের একটু নাম গান শুনবো বলে, কিন্তু এখানে এত প্রচণ্ড গরম, পাখাও নেই। সামনের দিকে 2টো পাখা রয়েছে, কিন্তু পিছনের দিকে কোনো পাখাই নেই। ওইদিকে ঠাকুরের পুজো আরতি হচ্ছে, আর এইদিকে দেখো শান্তির জল ছড়া দিচ্ছে। এবারে হচ্ছে ঠাকুরের আরতি। যেহেতু অনেকটা পিছন দিকে বসেছি, তাই ঠিক মতো দেখাতে পারছি না, তা যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ঠাকুরের নাম গান শেষ হতে হতে প্রায় 1:52 মতো বেজে গেছিল। আর ঠাকুরের নাম গান শেষ হওয়ার সাথে সাথেই এরকম লাইন পড়ে গেছে ঠাকুরের প্রসাদ আর ভোগ খাওয়ার টোকেন নেওয়ার জন্য, তাই আমরাও দাঁড়িয়ে পড়েছি সেই লাইনে। মন্দিরের পাশে এরকম স্টিলের বেড দেওয়া এরকম করা ছিল। আমি প্রথমে ভেবেছিলাম এটা কী জন্য করা রয়েছে, আমার তো কিছু মাথায় আসছিল না। এখন এটা দেখে বুঝতে পারছি যে ও এটা এই জন্যই বানিয়েছে। যাই হোক, এইভাবেই বেড দিয়ে ঠাকুরের সামনে যেতে হবে। গিয়ে প্রথমেই তোমাদের নিতে হবে ঠাকুরের আরতি, তারপর তোমাদেরকে দেবে ঠাকুরের প্রসাদ, আর তারপর দেবে ভোগ খাওয়ার টোকেন। এখানে রয়েছে সদ্গুরু নারায়ণের ফটো আর পাদুকা। আমি আর দিদি এখানে প্রসাদ আর টোকেন পেয়ে গেছি। এখানে প্রসাদ হিসেবে আমাদের দিয়েছিল বোঁদে আর সন্দেশ। এটা হলো মন্দিরের বাইরের দিকটা। বাইরেটা কত বড় তোমরা একবার দেখো, কত বড় বড় পিলার আর কত বড় দালান। এখান থেকেই আমাদেরকে নিচে নামতে হবে। দেখতেই পাচ্ছ ঠাকুরের ভোগ খাওয়ার জন্য কত লাইন পড়ে গেছে। আর সামনে যে খোপ খোপ ঘরগুলো রয়েছে, এটা কিন্তু নাট মন্দির। এখানে এই লম্বায় কিন্তু দালানে তোমাদেরকে খাওয়াবে বসিয়ে। এখানে হাত ধোয়ার জন্য ব্যবস্থাও করা আছে। একদম সামনের দিকে এগিয়ে গেলে তোমাদের হাত থেকে এই টোকেনগুলো নিয়ে নেবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই ভোগটা কিন্তু শুধুমাত্র বৃহস্পতিবার করেই খাওয়ায়। এখানে তোমাদের মেঝেতে বসেই ঠাকুরের ভোগ খেতে হবে। আর একসাথে কতগুলো মানুষ বসেছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। শুধু এই দালানটা নয়, আমাদের উল্টো দিকে যে দালানটা ছিল সেখানেও এরকম লম্বায় মানুষ বসে খাচ্ছে। আমরা কিন্তু প্রথম ব্যাচেই খাওয়ার সুযোগ পেয়ে গেছিলাম। আমাদের পিছনে এখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, দেখো আমরা খেয়ে উঠলে ওনারা বসবেন। প্রথমেই এখানে দিয়ে গেল সাদা ভাত, যেটা এখানে অন্ন বলে থাকে, আর দিয়ে গেল সবজি ডাল। এরপর দিয়ে গেল বাঁধাকপির তরকারি।
এখানে কিন্তু তরকারিটা একবারই রিপিট হয়। তোমরা যদি সেকেন্ড বার ভাত নিতে চাও তাহলে অল্প একটু তরকারি রেখে দিয়ে খেও, যেন প্রথমেই পুরো তরকারি খেয়ে ফেলো না ডাল দিয়ে, তাহলে কিন্তু দ্বিতীয়বার শুধু ডাল দিয়েই ভাত খেতে হবে। খিদের সময় গরম গরম ডাল ভাত কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমরা এখন মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে মন্দিরের পিছনের দিকটা চলে এসেছি, যেখানে রান্না হয়। এখানে দেখো রান্না হয়, কত বড় উনুন, আর কড়াটাও বিশাল বড়। এই দিক থেকে একটু আগিয়ে গেলেই এখানে বাথরুমের ব্যবস্থাও রয়েছে। বাথরুমটা মন্দির থেকে বেশ খানিকটা দূরে, যেহেতু মন্দিরটাই এত বড় তাই মন্দির থেকে খানিকটা দূরে জায়গা রেখে বাথরুমটা হয়েছে। মন্দিরটা টোটাল 3 তলা। গ্রাউন্ড ফ্লোরে আছে শিবলিঙ্গ, ফার্স্ট ফ্লোরে আছে মূল দেবতা দত্তগুরু, একদম উপরে আছে ব্রহ্মার একটি মন্দির, যেটা ভক্তদের দর্শনের জন্য বন্ধ আছে। এই 3টি মন্দির নিয়েই সম্পূর্ণ মন্দিরটি। মন্দিরে ঢুকতেই লেফট সাইডে পড়বে গণেশ ঠাকুরের মন্দির, আর রাইট সাইডে পড়বে কপিলমুনির মন্দির। গণেশ ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর দেখতে আর খুব সুন্দর কালারফুলও। এটা হলো রাইট সাইডে কপিলমুনির মন্দিরটা। কপিলমুনির বিগ্রহটা শ্বেতপাথরের, তাই দেখতে খুব সুন্দর লাগছে। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে ডান দিকে বাম দিকে এইরকম প্রদীপের স্তম্ভ রয়েছে। এটা 108 প্রদীপের মঙ্গল দ্বীপ বা দ্বীপমালা। এটা কিন্তু কৃত্রিম প্রদীপ দিয়ে বানানো। আমরা সাউথে দেখেছি যে এই যে প্রদীপগুলো থাকে সেগুলো অরিজিনাল, কিন্তু এখানে কৃত্রিম ইলেকট্রিকের মাধ্যমে প্রদীপ জ্বালানোর স্ট্যান্ড করা রয়েছে। মন্দিরের বাইরেটা এরকম বড় বড় দালানের মতো উঠোন করা রয়েছে, আর এখানে বসবার জায়গাও খুব সুন্দর করে দিয়েছে। এখন যেহেতু দুপুর হয়ে গেছে সেই জন্য এই পাথরের ওপর পা ফেলা যাচ্ছে না, পা গরমে পুড়ে যাচ্ছে, তাই যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। মন্দির সম্পর্কে সামান্য কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি। এক মারাঠা সংস্থার উদ্যোগে মন্দিরটি নির্মাণ করা হয়। 2018 সালে 18 ফেব্রুয়ারি মন্দিরটি উদ্বোধন হয়। মন্দিরটি উন্নয়নের কাজ এখনও চলছে। মন্দির প্রাঙ্গণে বাচ্চাদের স্কুল, হাসপাতাল, গোশালা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। সেই রাজস্থানি ব্যাপারে যে এগুলো পা পুড়ে গরমে যেন পুড়ে যাচ্ছে। মন্দিরের যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর কালারফুল রং দিয়ে এরা ডেকোরেশন করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই মন্দিরের চারিদিকটা এরকম ছোট ছোট নাট মন্দির দিয়ে ঘেরা পুরো। মন্দির চত্বরটা কতটা বড় একবার তোমরা দেখো। মন্দিরের বাইরে এতটা বড় জায়গা, আবার মন্দির থেকে যখন নিচে নামছি নিচের যে উঠোন বা দালাল মতন করা আছে সেটা কতটা বড় একবার দেখো। ফোনের ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু সিরিয়াসলি তোমরা যদি একবার সামনে থেকে এসে একবার দেখো তাহলে বুঝতে পারবে কত বড় জায়গার উপরে এই মন্দিরটা করেছে। গর্ভগৃহের বাঁ দিক দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে শিব মন্দিরে যাওয়ার জন্য। চলো তাহলে যাওয়া যাক। এখানে রয়েছে একটা শিবলিঙ্গ, আর শিবলিঙ্গের পিছনে রয়েছে সদ্গুরু মহারাজজির ছবি। শুনেছি এখানকার শিব ঠাকুর বা শিবলিঙ্গ খুবই জাগ্রত, যা মানত করা হয় সেটা অবশ্যই পূরণ হয়। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আরতি হওয়ার পর হরিনাম ও কীর্তন করে এই পালকি নিয়ে ভ্রমণ করা হয় রাত্রি 9:30 পর্যন্ত। আমি আর দিদি এটাই গল্প করছিলাম, চারিদিকটা এত ফাঁকা, আর এখানে একটাই মাত্র মন্দির নিচে, হয়তো পরবর্তীকালে অন্য কোনো মন্দির হবে। এই যে কৃত্রিম প্রদীপের স্ট্যান্ডটা, এটা কিন্তু মন্দিরের বাইরে থেকে অনেক দূর থেকেই দেখা যাচ্ছিল। এখানে কিন্তু ঠান্ডা জলেরও মেশিন রয়েছে, ভক্তদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় এখানে কিন্তু তার জন্য সব ব্যবস্থাই করে রেখেছে। এই মন্দিরটি হুগলি জেলার সবথেকে বড় মন্দির। হেঁটে হেঁটে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের ছুটির দিনে একবার এই মন্দির থেকে ঘুরে যেও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর একদিনে শান্তিপূর্ণ জায়গা বলতে এই মন্দিরটা কিন্তু একদম বেস্ট হবে। মন্দিরে যখনই আসবে তখনই কিন্তু তোমরা ঠাকুরের দর্শন পাবে।
এখানে কিন্তু এতক্ষণ আমরা ছিলাম, মন্দির কিন্তু একটার সময় বন্ধ হয়নি, বা অন্য কোনো সময় বা অন্য কোনো দিনে কিন্তু একটার সময় বন্ধ হয় না, অনেকক্ষণই মন্দিরটা খোলা থাকে। কিন্তু মন্দিরে ঢোকবার সময় সাইডে লেখা ছিল সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপরে আবার বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু এখানে কিছু লোককে আমি জিজ্ঞাসা করলাম, এনারা বলল মন্দির প্রায় সবসময় খোলা থাকে। কিন্তু তোমাদেরকে আমি এটাই বলবো যে মন্দিরের গায়ে যে টাইমটা দেওয়া আছে সেই টাইম অনুযায়ী তোমরা মন্দিরে এসো। মন্দিরের দু সাইডে এরকম শাক চাষ করা আছে, এটা কি শাক আমি চিনি না, তাই তোমাদেরকে বলতেও পারলাম না। স্টেশনে যাওয়ার জন্য তোমরা মন্দিরের সামনে থেকেই অটো পেয়ে যাবে, কিন্তু তখন তোমাদের অটো ভাড়া নেবে 20 টাকা করে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।